আর যে বিষয়টা নিয়ে আলোচনা করব অনুপম লাইভে, বিষয়টা আমাদের বারবার ভাবাচ্ছে। এভাবে বিলিতন্ত্র দিয়ে গণতন্ত্রের মহিমাকে অস্বীকার করা যায়? তেমনটাই ঘটছে, বারবার আমরা দেখতে পাচ্ছি। আর সেই সূত্রে আমাদের বারবার করে এটা মনে হচ্ছে যে আচ্ছা, একই কাজ বারবার করতে করতে কখনো কারোর কি একঘেয়েমিপনা আসে না? মনে হয় না এবার আর করবো না, ক্লান্তি আসে না? একঘেয়ে একই কাজ করতে 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 কোনো একঘেয়েমিপনা কিংবা ক্লান্তি কিছু কি আসে না? আসতে নেই? সবার ক্ষেত্রে বোধহয় আসে না আমাদের রাজ্যের মাননীয়ার। তিনি একই কথা বারবার বলে যান। একই কথা মানে মিথ্যে কথা, অনর্গল মিথ্যে কথাগুলো তিনি বলে যান কোনো রকম বিকার ছাড়া। তার কোনো বিকার আসে না এই মিথ্যা কথা বলতে, এবং একই সাথে ক্লান্তিও আসে না। তিনি বলেই চলেন মিথ্যে কথাগুলো, অনর্গল বলে চলেন। আমাদের ব্যবস্থাপনা, আমাদের গণতন্ত্র, সমস্ত কিছু তার মহিমা হারায় তার এই মিথ্যাচারের জন্য। তিনি বোঝেন কি আমরা জানি না, কিন্তু বলেই চলেন। গতকাল তিনি রাজ্যের সমস্ত ডাক্তারদের নিয়ে একটা সভা করেছেন। এই সভার আয়োজন হচ্ছিল অনেকদিন ধরেই, একেবারে পরিকল্পিতভাবে এই সভার আয়োজন করা হয়েছিল। দিনের পর দিন প্রচার করা হয়েছে, বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। ভেবে দেখুন, একটা কাজের দিন, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে সবাইকে হাজির হবার জন্য বলা হয়েছিল কাজে যেন কোনো রকম অসুবিধা না হয় সেরকমভাবেই চিকিৎসকরা যেন হাজির থাকেন। কি অদ্ভুত স্ববিরোধিতা ভাবুন। রাজ্যের যে নির্দেশনামা, সেখানে এমনটা বলা হয়েছিল যে কাজে যেন অসুবিধা না হয়। কাজে মানে হাসপাতাল পরিষেবায় যেন কোনো সমস্যা তৈরি না হয়। এটা সম্ভব? এটা করা সম্ভব কি? ভাবেননি আমাদের রাজ্যের যারা প্রশাসনিক কর্তা, তারা ভাবেন না। কারণ ওই যে বললাম, গণতান্ত্রিক ব্যবস্থাপনার যে নিয়মগুলো আছে, যে রীতিগুলো আছে, আমরা বারবার সেগুলো ভেঙে যেতে দেখি। আমাদের মাননীয়া সেগুলো ভেঙে দেন, কেউ কোনো প্রশ্ন করে না, সবাই মেনে নেয়। তার যারা চারপাশে থাকেন, তাকে যারা ঘিরে রাখেন, তারা কেউ প্রশ্ন তোলেন না। এইভাবে হয় না, এভাবে চলতে পারে না। তিনি বললেন, গতকালও ডাক্তারদের সভায় বললেন, তিনি সবার মাসোয়ারা বাড়িয়ে দিলেন, বেতন বাড়িয়ে দিলেন 10,000 টাকা করে। আমাদের প্রশ্ন, আজকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টা এসছে, কিন্তু যেটা আসেনি আমরা সেই প্রশ্নটা করতে চাইছি। সরকারি চিকিৎসকদের এভাবে মাসোয়ারা বাড়ানো যায়? মাসোয়ারা বাড়ানোর তো একটা পদ্ধতি থাকবে। চিকিৎসকদের বেতনের একটা পরিকাঠামো থাকবে, একটা কাঠামো থাকবে, সেই কাঠামো অনুযায়ী মাসোয়ারা বাড়াতে হবে। তার জন্য রাজ্যের ক্যাবিনেটে আলোচনা হবে এবং আমাদের বাজেটে সে বিষয়ে ব্যয় বরাদ্দ হবে। কয়েকদিন আগে আমাদের রাজ্যের বাজেট পেশ হয়েছে, সেখানে কোনোভাবেই এই চিকিৎসকদের বেতন বাড়ানোর বিষয়টা আলোচনায় আসেনি। হঠাৎ করে একটা সভা ডেকে আমাদের রাজ্যের মাননীয়া জানিয়ে দিলেন সবার বেতন বাড়ছে। এটার জন্য বাজেটে কতটা বরাদ্দ বাড়ানো হলো, কিভাবে বাড়ানো হলো, কিভাবে গোটা বিষয়টা রাজ্যের যে আয় ব্যয়ের হিসেব তার সাথে সামঞ্জস্য রাখবে আমরা জানি না, জানার দরকার নেই। এভাবেই তো হয়, এভাবেই তো হয়ে আসছে। তিনি যা বলবেন সেটাই নিয়ম, কেউ প্রশ্ন করেন না। তিনি বলে যান, আর পাশে যারা বসে থাকেন তারা শুধু শোনেন, বাহবা করে হাততালি দেন। এটাই এ রাজ্যের এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রশ্ন, এটা কি গণতন্ত্র বলে? যেভাবে তিনি গণতন্ত্রের প্রকাশ ঘটাচ্ছেন, তাতে আমাদের মনে হয় গণতন্ত্র নয়, আসলে তিনি বোধহয় বিলিতন্ত্রে বিশ্বাস করেন। বিলিয়ে দাও, একে ওটা দাও, ওকে সেটা দাও, এবং সেই বিলির মধ্য দিয়ে আনুগত্য কেনো, আনুগত্য আদায় করো। ভাবা যায় চিকিৎসকদের তিনি বলছেন, আপনাদের বেতন বাড়িয়ে দেওয়া হলো, আপনারা এইভাবে কাজ করবেন, আমি বলে দিচ্ছি এরকমভাবে কাজ করলে খুব ভালো হবে। আচ্ছা ভাবুন তো, আপনারা সবাই একটু মন দিয়ে ভাবুন যে
আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে একটা বড় অংশের চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছিলেন, তারা প্রতিবাদ করেছিলেন। কি বিষয় ছিল তাদের? যে হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে হবে, হাসপাতালে যেন সুষ্ঠু চিকিৎসার পরিষেবা গড়ে উঠতে পারে, যেন থ্রেট কালচার অর্থাৎ একদল হুমকি দিয়ে যে যার মতো করে কাজ করিয়ে নেবে, এটা চলতে পারে না। এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। এবং আরজি করে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে, প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সে বিষয়ে গতকালের বৈঠকে আমাদের মাননীয়া একটা শব্দ উচ্চারণ করেছেন, একবারও বলেছেন সে বিষয়, ওই পাশ কাটিয়ে যাওয়ার মতো, ওকে দেখে নেবেন, ওর একটু নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে, আমি রাজীবকে বলে দিচ্ছি, তোমরা সবসময় দেখবে। এবং তারপরে তিনি বলেছেন যে আসলে চিকিৎসক এবং যারা মহিলা থাকেন, মহিলা চিকিৎসক এবং পুরুষ চিকিৎসক, এদের মধ্যে ভাই বোনের সম্পর্ক, ভাইদের দায়িত্ব নিতে হবে বোনদের রক্ষা করবার। কি চমৎকার নিদান রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এইভাবে বলছেন। কিভাবে হবে, কেন হলো, সে প্রশ্নের কোনো উত্তর নেই, তিনি বলে যাচ্ছেন তার কিছু ভালো ভালো কথা, আর সবাই এটা যৌক্তিকতা না বুঝেই হাততালি দিতে ব্যস্ত, কেউ প্রশ্ন করেননি। এরকম হয় না, এভাবে হয় না, তিনি বলেই যাচ্ছেন আর অন্যেরা শুনে যাচ্ছে। সেটা কতদূর কার্যকর করা সম্ভব, আদৌ যুক্তির নিরিখে সেটা কার্যকরী করা সম্ভব কিনা, সে বিষয়ে প্রশ্ন তোলবার মতো কেউ নেই, কেউ ছিলেন না। যেভাবে চিকিৎসকদের এনে বসিয়ে দেওয়া হয়েছে, হল, প্রেক্ষাগৃহ না স্টেডিয়াম আমরা জানি না, ধনধান্য যে স্টেডিয়াম বলা হয় ওটা স্টেডিয়াম না প্রেক্ষাগৃহ এখনো খুব পরিষ্কার নয়। সেখানে সবাইকে হাজির করা হয়েছিল, চিকিৎসকদের অধিকাংশই, এবং তারা বসেছিলেন, অনেকে বেজার মুখে বসেছিলেন। কিন্তু যে প্রশ্নটা গত কয়েক মাস ধরে যে বিষয়টা সামনে এসেছিল, চিকিৎসকরা যার জন্য প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, তারা কি একবারও বলেছিলেন যে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে? বেতন বৃদ্ধির দাবি কি তারা একবারও করেছিলেন? তাহলে মুখ্যমন্ত্রী তথা আমাদের রাজ্যের মাননীয়া হঠাৎ বেতন বৃদ্ধির বিষয়টাতে এত গুরুত্ব দিলেন কেন? কারণ তিনি এতেই অভ্যস্ত, এভাবে তিনি কেনেন, সর্বত্র অর্থ দিয়ে সমস্ত কিছুকে কেনবার চেষ্টা করেন তিনি, এটাই তার রীতি। তিনি মনে করেন এভাবে বিলিয়ে দিয়ে সব কিছুকে কবজা করা যায়, সব কিছুর উপরে নিজের আধিপত্য তৈরি করা যায়, এটাতে তিনি বিশ্বাস করেন। এটা সংস্কৃতি একটা, এই সংস্কৃতি নিয়ে প্রশ্ন করা উচিত, গণতন্ত্রপ্রিয় মানুষের প্রশ্ন করা উচিত। যারা প্রশ্ন করেন না তারা আসলে গণতন্ত্রকে ভালোবাসেন না। একটু ভালো করে ভেবে দেখুন, রাগ বিদ্বেষের বিষয় নয়, আমাদের রাজ্যের এই মাননীয়া যেভাবে রাজ্যটা চালাচ্ছেন তার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। অনেকটা রাজা মহারানীরা যেভাবে ঘোষণা করেন উনি সেভাবে ঘোষণা করছেন, আমি বাড়িয়ে দিলাম, আমি করে দিলাম, আমি এটা করে দিলাম, আমি ওটা করে দিলাম, আমি ওখানে বলে দিয়েছি, আমি ওটা বলে দিয়েছি, আমি আর আমিত্ব। এই আমির সঙ্গে আসলে গণতন্ত্রের কোনো মিল নেই। তিনি মানতেই চান না, তিনি জানেনই না যে তিনি কিছু নন, জনগণই সব, জনগণ ক্ষমতার আধার, জনগণ তাকে দায়িত্ব দিয়েছে, তার কোনো টাকা পয়সা নেই, টাকা পয়সা আমাদের মানুষের। সেই টাকা পয়সা বিলি করে তিনি যেভাবে আনুগত্য কেনবার চেষ্টা করেন তার মধ্যে কোনো ভালো অভিসন্ধি থাকতে পারে না, নেই, বারবার এটা করেই যাচ্ছেন তিনি। আর আমাদের রাজ্যের মহিমা ক্রমশই নামতে নামতে নিচে নেমে যাচ্ছে। ঠিক এখানেই আমাদের প্রশ্ন, এত মিথ্যাচার করতে পারেন কি করে? ক্লান্তি আসে না? বলে দিলেন আমি এত স্বাস্থ্য পরিষেবা বাড়িয়েছি, মিথ্যে কথা বলছেন, বাড়াননি। এতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, তারপর ঘটনাচক্রে তিনি বলে ফেললেন যে আর কিছু না হোক, আমরা তো গেটটা বড় করেছি, বাইরেটা সুন্দর করে সাজিয়েছি। এবং ওই যে বলে না, কখনো কখনো সত্যিটা বেরিয়ে আসে। উনি বলেছেন আগে দর্শনধারী পরে গুণ বিচারী, অর্থাৎ ভিতরে কি আছে সেটা দেখার দরকার নেই, দর্শনটাই সব। অর্থাৎ হাসপাতালের বাইরের চাকচিক্যটা তিনি করে দিয়েছেন, এটাই সত্যি কথা। অজান্তেই বলে ফেলেছেন। হাসপাতাল পরিষেবার যা হাল তাতে আমরা জানি সরকারি স্বাস্থ্য পরিষেবা ভয়ঙ্কর ভয়াবহ অবস্থায় এসেছে, আমরা দেখেছি। কিন্তু তিনি বলে যান আর তার পার্শ্বচরেরা হাততালি দেন।
শুধু 500 চড়া নন, তার এই বক্তব্যের পরে বিভিন্ন জায়গাতে আলোচনা হবে, আহা আহা করে বিভিন্ন জন হাততালি দেবেন। কেউ যুক্তিগ্রাহ্য এই প্রশ্নগুলো করবেন না। তিনি যেভাবে রাজ্যটাকে চালাচ্ছেন, যে অভিমুখে রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন, তার সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এভাবে গণতন্ত্র হয় না, গণতন্ত্র এভাবে হতে পারে না। এই প্রশ্নটা করবার মুরদ আমাদের রাজ্যে এই মুহূর্তে কারোর নেই। কেউ কেউ প্রশ্ন তুলছেন ছোট ছোট মিডিয়ায়, তারা তাদের মতো করে বলছেন, কিন্তু তাদের তো একেবারে যাকে বলে কর্নার করে রাখা হয়েছে, মার্জিনালাইজ করে রাখা হয়েছে। এই শব্দগুলো সবার কাছে পৌঁছচ্ছে না। আমাদের ঠিক এখানেই মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষকে বলতে হবে যে তিনি যেভাবে আমিত্ব দেখাচ্ছেন, এটা গণতন্ত্রে হয় না। স্বাস্থ্য পরিষেবার ভয়াবহ অবস্থা, এই অবস্থাটা যে কোনো দিন টের পাবেন। যে কোনো হাসপাতালে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো পরিষেবা নিতে গেলেই তারা একটা টের পাবেন। স্বাস্থ্যসাথী নিয়েও চূড়ান্ত মিথ্যাচার করছেন তিনি। স্বাস্থ্যসাথী অনেক জায়গাতেই কার্যকর হচ্ছে না, আমাদের কাছে খবর আছে। একেবারে নির্দিষ্ট জায়গা ধরে ধরে আমরা বলে দিতে পারি যে মানুষ বিমুখ হচ্ছে, স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে না। রাজনৈতিক নেতাদের ধরে কোনো না কোনোভাবে করা হচ্ছে, আর অধিকাংশ জায়গায় পাচ্ছে না কেউ। এমনটা হওয়ার কথা নয়, কিন্তু উনি মানবেন না, কারণ উনি যা বলেন সেটাই আইন, সেই রীতিতেই চলবে। আমরা তো দেখেছি এর আগে ওই বাণিজ্য সম্মেলনে তিনি যেভাবে বলেছেন, পুঁজি আসছে, আমাদের শিল্প উন্নতি হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আগে কত বিনিয়োগ হয়েছে, তার কোনো পরিসংখ্যান তিনি দেননি। তিনি বলে যান, অন্যরা শুনে যান, হাততালি দেন। যারা হাততালি দেন তাদের কিছু ক্ষতি হয় না, কিন্তু অসংখ্য মানুষ যারা বিভ্রান্ত হন প্রতিদিন জীবনযাপনের অভিজ্ঞতায়, তারা জানেন আমাদের রাজ্যের মাননীয়া মিথ্যে কথা বলেন, অনর্গল মিথ্যে কথা বলেন, মিথ্যে কথা বলেই চলেন। এই মিথ্যাচারের কোনো সীমা পরিসীমা নেই। আজ প্রশ্ন করবার সময়, এই মিথ্যাচারকে কতদিন আমরা মেনে নেব? কেন এই মিথ্যাচারটা চলতেই পারে? কেন একটা গণতান্ত্রিক দেশে এই ধরনের মিথ্যাচার চলতেই থাকবে? কেন কেউ একজনও নেই এই মিথ্যাচারের মুখোশ খসিয়ে দিয়ে সত্যিটা উচ্চারণ করতে পারবে? আমরা বারবার এই প্রশ্নটা তুলব। গণতন্ত্রে আমরা বাস করি, গণতান্ত্রিক ব্যবস্থায় একজন প্রশাসনিক প্রধান এইরকমভাবে মিথ্যাচার করে যেতে পারেন না। আমাদের টাকাকে আমার 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 করে যাচ্ছেন, প্রশাসনকে সাজাচ্ছেন আমার আমার করে, দল চালাচ্ছেন শুধু ব্যক্তিগত একটা সম্পত্তির মতো করে। এটা কি? এটা চলতে পারে? এটা চলে? কথায় কথায় বলে ফেললেন তিনি যে উনি নাকি ট্রাফিক জ্যাম খুব ভালোবাসে। ভাবুন কত চরম মিথ্যাচার। উনি নাকি ট্রাফিকে যানজটে আটকে থাকতে ভালোবাসেন। সত্যি তো, উনি কেন আলাদা করে কোনো সুযোগ সুবিধা নেবেন? উনি ভিআইপি বলে, উনি মুখ্যমন্ত্রী বলে ওনার রাস্তা কেন ছেড়ে দেওয়া হবে? উনি রাস্তায় আটকে থাকতেই তো ভালোবাসেন। সবাই যেমন করে যায় উনিও সেভাবে যাবেন। আপনার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? রাস্তায় যান, ওনাকে ছেড়ে দিন, ওনার চুনোপুটি মন্ত্রীরা পর্যন্ত গেলে রাস্তা ফাঁকা করে দেয়, অথচ উনি নির্লজ্জভাবে মিথ্যে কথাগুলো বলে যান। বলে যেতে পারেন। ওই যে প্রশ্ন করবার কেউ নেই, দাঁড়িয়ে বলবার কেউ নেই, এই মিথ্যাচার চলতে পারেন, এটা বলবার মতো ঠিক এই মুহূর্তে কেউ নেই। আমরা বারবার গণতন্ত্রের স্বার্থে আমাদের ব্যবস্থাপনার জন্য এই প্রশ্নগুলো তুলব, প্রশ্নগুলো তুলতেই থাকব। আমি আলোচনার জন্য আজ এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বারবার লাগাতার এই প্রশ্নগুলো তুলছেন, প্রশ্নগুলো উঠিয়ে যাচ্ছেন তিনি নিজের মতো করে। এর আগের শাসক দলের বিরুদ্ধে তিনি যেমন প্রতিবাদী কণ্ঠ ছিলেন, এখনো তেমন আছেন। তিনি কোনো শাসক দলের অনুগত হননি, তাই তার কাছে আমরা প্রশ্ন করব। কিন্তু তার আগে আমি গতকাল মুখ্যমন্ত্রীর কিছু কথা, যেগুলো নিয়ে আমাদের প্রশ্ন থাকছে, সেই প্রশ্নগুলো কীরকমভাবে সাজাবো এক এক করে আমি বলবো। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর কথাগুলো আপনাদের সবাইকে শোনাবো। শুনুন কি বলেছে, তারপরে আলোচনায় আসবো। আজ আমার অতিথি হিসেবে রয়েছেন মিরাতুন নাহার, তার সাথে পরিচয় করাবো, তার বক্তব্য শুনবো, এই বিষয়ে তার প্রতিক্রিয়া নেব। তবে তার আগে আমাদের মাননীয়া গতকাল কি চমৎকার ধারাবাহিকভাবে মিথ্যে ভাষণের নমুনা রেখেছেন, সেটা একবার শুনুন। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি, সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয়, হাতে কলমে শেখান,
তাদের আমি অনুরোধ করব, দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে। করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না। স্বাস্থ্যসাথীর সাফল্যেও আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় 9 কোটি মানুষের পরিষেবায় এসছেন। তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 38টি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরেই এটা প্ল্যান করেছিলাম। 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরও আগামী দিন 12,000 হবে। 71টি এসএনসিইউ, যেটা মাত্র 6টা ছিল আমরা যখন এসেছিলাম। 286টি এসএনএসইউ, এটা সবটাই নতুন করে করা হয়েছে। আমাদের দেশের মধ্যে বাংলায় নাকি স্বাস্থ্য পরিষেবা 1 নম্বরে। আমি জানি না, কথা শুনলে ওই যে বাংলাদেশের একটা ছড়া আছে না, ঘোড়ায় চুপ হাসতে কর্তা, ঘোড়ায়ও হাসবো, এভাবে বলে যান তিনি। নিত্য নৈমিত্তিক এসব কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। আমি মিরাতুন্দির কাছে আসবো। মিরাতুন্দি, কোথাও মনে হয় না যে এইভাবে একের পর এক ধারাবাহিকভাবে বলে যায়, কোথাও একটা রাশ টানা উচিত? এই যে সরকারি কর্মচারী, সরকারি চিকিৎসকদের মাইনা বাড়ানো, এভাবে বাড়ানো যায়? এটা নিয়ে প্রশ্ন উঠবে না? ওটা উচিত নয়? কি করবো বলো? আমার তো একটাই উত্তর মনে হচ্ছে, তুমি গণতন্ত্র বনাম বিলিতন্ত্র বলেছো বা বিতরণতন্ত্র। আমার মনে হচ্ছে গণতন্ত্র বনাম আমিতন্ত্র। এটা হলে আরো বোধহয় ঠিক ঠিক প্রকাশভঙ্গি হতো। আমরা এই যে ওনার একটা ভাষণ শুনলাম, যে ভাষণের মঞ্চটার নাম দিয়েছে চিকিৎসার নাম সেবা, ওখানে কিছু মানসিক ব্যাধির প্রকাশ ঘটেছে। সব কথার মধ্যেও মানসিক ব্যাধির প্রকাশ ঘটেছে, এবং এই মঞ্চের নাম দেওয়া চিকিৎসার নাম সেবা, এও এক ধরনের মানসিক ব্যাধি। সেই মানসিক ব্যাধিটা হলো আমি তন্ত্র নামক তন্ত্র প্রতিষ্ঠা করার প্রবণতা, মানসিক প্রবণতা পেয়ে বসেছে। তুমি উল্লেখ করেছো প্রথম থেকে যে কথাগুলো বলেছেন। প্রথম বলছেন 10,000 টাকা করে, তোমার ছোট্ট প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, একটুখানি দু একটা দৃষ্টান্ত। 10,000 টাকা করে উনি বাড়িয়েছেন। এখানেই তোমার প্রশ্নের উত্তরের পাল্টা প্রশ্নই করতে হবে, উত্তর সত্যি নেই। আমরা তো জানি বাজেট অধিবেশন বলে একটা অধিবেশন হয়, আর সেই বাজেট অধিবেশনে কখনো কারো একার ভূমিকা থাকে না। বাজেটে রীতিমতো বিভিন্ন স্তরের পদস্থ মানুষজন, সরকারি পদেরা রয়েছেন যারা, এবং সেই পদের উপরে মাথায় বসে আছেন যিনি, সকলে মিলে বাজেটে অর্থ বরাদ্দ করেন বিভিন্ন খাতে। তার মধ্যে চিকিৎসা পরিষেবার খাতটাও রয়েছে। সেই চিকিৎসা পরিষেবার খাতে মাত্র কিছুদিন আগের যে বাজেট তৈরি হলো, সেখানে কিছু ছিল কি না? যদি না থাকে তাহলে কেন ছিল না? আর যদি না থাকে তারপরে এখন কেন আলাদা করে চিকিৎসার নাম সেবা এইরকম একটা শব্দ প্রয়োগ করার বাহাদুরি নিয়ে, কয়েকটা শব্দ একসঙ্গে তৈরি আর বাহাদুরি নেওয়ার আমি প্রবণতা, আমিত্ব তার মধ্যে রয়েছে, যে আমি কত সুন্দর করে বলতে পারি, কত সুন্দর করে বাংলা ভাষার শব্দগুলোকে সাজাতে পারি। আমাদের কথা হলো আমরা তার কাছে বাংলা ভাষায় কতখানি তিনি কৃতিত্বের অধিকারী সেটা চাই না,
আমরা চাই বাজেট বহির্ভূত একটা অধিবেশন করে সেখানে চিকিৎসকদের 10,000 টাকা আমি বাড়িয়ে দিলাম। এই আমিতন্ত্র, এই আমিত্বের বোধটা এক ধরনের মানসিক ব্যাধি, তার নাম মেগানোমেলিয়া। বাংলাটা আমার জানা নেই, মেগানোমেলিয়ার বাংলা প্রতিশব্দ আজ পর্যন্ত হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমরা বলতে পারি আমিত্বর ব্যাধি, আমিত্ব নির্ভর ব্যাধি বা আমিত্ব নামক ব্যাধি। আমিত্ব যাকে ভর করে, একেবারে পুরোপুরি ভর করে, সেই ভর কেন্দ্রটার নাম হচ্ছে মানসিক ব্যাধির আধার। উনি তাই। তা না হলে আমি 10,000 টাকা বাড়িয়ে দিলাম, গণতান্ত্রিক দেশে গণতন্ত্র পরিচালিত রাজ্যে বসে এ কথা কেউ বলতে পারেন? আমি কে? আমরা যদি প্রশ্ন তুলি, আমি কে? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একাই সব, আর কারোর কোনো ভূমিকা সেখানে নেই? এটা একটা প্রশ্ন। তারপরে কথা তিনি বলছেন সিনিয়র ডাক্তারদের, জুনিয়র সিনিয়র সব ডাক্তার, অন্তত 6টি স্তরের ডাক্তারদের তিনি 10,000 টাকা করে মাইনে বাড়িয়েছেন, তিনি বাড়িয়েছেন। ভয়ঙ্কর কথা। গণতন্ত্রে এইভাবে কথা বলা যায় না। গণতন্ত্রের বিপদ ডেকে আনছেন, এবং উল্টো দিকে যাদের হাত দুটো শুধু তালি দেওয়ার জন্যই প্রস্তুত হয়ে থাকে, যে হাতগুলোকে কাজ করা থেকে উনি বিরত রেখেছেন, দুটি হাত মানুষের কাজ করার জন্য। সব মানুষের দুটো হাত কাজ করে বিশেষত কাজের জন্য। সেখানে সেই হাত দুটো যদি কেবল তালি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, তাহলে বুঝতে হবে সেই হাততালিটা এই মানসিক ব্যাধিতে আক্রান্ত, আমিত্ব ব্যাধিতে আক্রান্ত মানুষটিকে খুশি করার জন্য। আমিত্ব ব্যাধিতে ভোগে যারা, তারা কেবলমাত্র তার স্তাবকতা, তার স্তুতি চায়, আর হাততালি হচ্ছে সেই রকম স্তুতি প্রকাশের একটা ভঙ্গিমা। তো আমি বলবো হাততালি দুটোকে, হাত দুটোকে হাততালি দেওয়ার তালি দেওয়ার জন্য যারা ব্যবহার করেন, তারাও আমিত্ব ব্যাধিতে তারা ভুগছেন না, কিন্তু আমিত্ব ব্যাধিটাকে তারা বেশি উস্কিয়ে দিচ্ছেন। তারা সেটাকে নির্মূল করার চেষ্টা করছেন না, ব্যাধি মুক্ত করার চেষ্টা করছেন না, তার ব্যাধিতে আরো বেশি। কিন্তু যদি এভাবে বলা যায় যে হাততালি দিয়ে নিজের বোধ বুদ্ধি চেতনাগুলোকে অবরুদ্ধ করে দিচ্ছেন, মানে নিজেদের বোধ বুদ্ধিগুলো যাতে বেরিয়ে আসে না আসে তার একটা ব্যবস্থা করছেন হাততালির মধ্য দিয়ে। আমরা দেখছিলাম এখানে হাততালি দিচ্ছেন, এরা হয়তো চিকিৎসক। যারা হাততালি দিচ্ছেন তাদের একটাই উদ্দেশ্য, খুশি করা, স্তাবকতা করা। সত্য বলুক, মিথ্যা বলুক, আজে বাজে অর্থহীন কথা বলুক, আমাদের কাজ হলো আমরা হাততালি দেব। বিনিময়ে বিরাট বিরাট পদ পাবেন, এবং বিশাল অঙ্কের অর্থেরও লেনদেন থাকলেও থাকতে পারে। আমি কাউকে অভিযুক্ত করছি না, আমাদের সংশয়ের কথা বলছি। নতুবা হাত দুটো তালি দেওয়ার জন্য এত প্রস্তুত থাকে কেন? ভাবে না, চিন্তা করে না, কোন কথার উত্তরে পরিপ্রেক্ষিতে তালি দিচ্ছে সেটা ভাবে না, কেবল খুশি করার জন্য এটা কেন হয়? সরকারি পরিষেবার ক্ষেত্রে তার বক্তব্য, তিনি সরকারি পরিষেবাকে এমন স্তরে নিয়ে গেছেন যে সে সম্পর্কে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। এবং আর একটা মানসিক ব্যাধির প্রমাণ আমি দিচ্ছি। তিনি বলেন এখান থেকে, ওখান থেকে, সেখান থেকে, শুরু করে একদম কাজ থেকে শুরু করে। এই শুরু, এইটুকু জ্ঞানও তার নেই, এইটুকু বোধও তার নেই। শুরু একটা জায়গা থেকে হয়, শুরু বিভিন্ন জায়গা থেকে হয় না। এটাও তিনি মানসিক ব্যাধির প্রকোপিত হয়ে প্রকোপে থাকার জন্য, আমিত্ব ব্যাধি থাকার জন্য করেন, কারণ তিনি জানেন তিনি যা বলবেন তার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, আর থাকলেও সেটা ধরে দেওয়ার মতন কোনো ব্যক্তি নেই। যারা দুটো হাতকে তালি দেওয়ার জন্য প্রস্তুত, তারাই সামনে সবাই বসে আছে। সামনে শুধু নয়, সারা রাজ্য জুড়ে তাদের বিস্তার। স্বাস্থ্য সাথী, 9 কোটি মানুষের সুবিধা হয়েছে স্বাস্থ্য সাথী দেওয়ার। আমরা যদি প্রশ্ন করি এই স্বাস্থ্য সাথীর ব্যাপারটা কিভাবে তিনি তৈরি করে বাহবা নিতে চাইছেন, এটা বেশ কয়েক লক্ষ টাকার ব্যাপার। এক একজন ব্যক্তি 5 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা করে যদি পান, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, প্রতিটি ব্যক্তি তার কাছে একেবারে আজনু প্রণত হয়ে থাকবে।
এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো, এই টাকাগুলো কোন খাতে কিভাবে ব্যয় হচ্ছে দেখার দরকার নেই। আমি বলবো, আমরা পড়েছিলাম না, তুমিও পড়েছো, সবাই পড়েছি, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। এই বঙ্গ ভাণ্ডারটির মালিকানা তিনি পুরোপুরি পেয়ে নিয়েছেন, জনগণের কাছ থেকেই নিয়েছেন, কিন্তু মালিকানা নেওয়ার কথা নয় গণতন্ত্র। গণতন্ত্রে জনগণ তাকে কিছু মালিকানা দেয়নি, তাকে দিয়েছে শুধু কিছু অধিকার, কাজ করার অধিকার জনগণের জন্য। তুমি যেটা বলেছো, আমি হয়তো রিপিট করছি, পুনরাবৃত্তি করছি, স্বাস্থ্য সাথী এই যে বিশেষ বিশেষ অঙ্কের একটি টাকা দেওয়া হয় বেশ কিছু লোকজনকে, এখন আবার দেওয়াও হচ্ছে না, সেটা ঘিরে ক্ষোভ বাড়ছে। আমার প্রশ্ন, গণতন্ত্রে কি ধরনের, সংবিধানে কি ধরনের নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী এই স্বাস্থ্য সাথী বলে একটা প্রকল্প করা যায় এবং টাকা বিলিয়ে দেওয়া যায়? বিলিতন্ত্র তুমি বলেছো, টাকা বিতরণ করা যায়। এই নিয়ম কি সত্যি আছে? বঙ্গ ভাণ্ডারের সম্পদগুলো, অর্থ সম্পদগুলো এইভাবে বিলি করার অধিকার কি তার আছে? গণতান্ত্রিক অধিকার কি জনগণ তাকে দিয়েছে? কেন সে তারা প্রশ্ন করে না? তারা পায়, নেয়, খরচ করে, কিন্তু প্রশ্ন তোলে না। আমরা এভাবে পেতে চাই না। আমরা চাই সরকারি হাসপাতালে সুচিকিৎসা হোক, একটিও মানুষ, অসুস্থ মানুষ যেন ফেরত না যায়। উনি তার ধারে কাছে থাকেন না। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে কত হাসপাতাল হয়েছে, বেসরকারিরা ঢুকিয়ে নিয়েছেন ওর মধ্যে, সেটাও তার অধিকারের জায়গা। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে কত হাসপাতাল হয়েছে, তিনি তার খতিয়ান তুলে ধরছেন। আর একটা শব্দ বন্ধ আমাদের খুব কানে লেগেছে, আমি আসার পর। একদম বারবার বারবার উনি এটা বলেন, আমি আসার পর এই 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 ঘটেছে। এই আমি, এই ব্যাধিটাকে কি করে, ব্যাধির কি চিকিৎসা আছে? সেই মানসিক চিকিৎসক কি, মনোরোগ চিকিৎসক কি তিনি ওর ধারে কাছে ঘুরতে পারবেন, ঢুকতে পারবেন? যারা হাতটাকে তালি দেওয়ার জন্য ব্যবহার করেন তারা এই প্রশ্ন তুলতে পারছেন না। আমি আসার পর আমি কে? জনগণ প্রশ্ন তুলবেন না যে এই আমি কে? এত আত্মস্তুতি মগ্ন হন তিনি কেমন করে? আমার প্রশংসা করো, আমি করেছি। আরো কি না কিছু অকাজ ঘটে, যেগুলো চাকরি আটকে রয়েছে, এটা উনি ব্যাখ্যা দিয়েছেন। বেশ কিছু চাকরি আটকে রয়েছে দুষ্টু লোকদের চক্রান্তে, মিষ্টি করে দুষ্টু লোক বলছে। একদম আমি বলছি মিলাতুন্দি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। এটা একটা চরম মিথ্যাচার। কি চিকিৎসা, কি ডাক্তারদের ক্ষেত্রে চরম মিথ্যা কথা বলছেন উনি। মিথ্যে কথা বলছেন, একদম মিথ্যে কথা বলছেন। কোথাও মামলার জন্য চাকরি দেওয়া আটকে নেই, একদম দায়িত্ব নিয়ে বলছি। হ্যাঁ, তো এই যে দুষ্টু লোকের, যাতে দুষ্টু লোকগুলো মানে যারা কুচক্রী ওনার বিরুদ্ধে চক্রান্ত করে এটা করছেন, চাকরি দিতে দিচ্ছেন না, তাদেরকে উনি, তাদের ক্ষমতাকে খর্ব করার মতন ক্ষমতা তাহলে ওর নেই। আমরা সেই প্রশ্নটাই তুলি। কুচক্রীরা এত শক্তিমান যে তারা, উনি দিতে চান অথচ দিতে পারছেন না, তাহলে ওর এত আমি নিয়ে গর্ব করতে কিসে? এই প্রশ্নটাও আমরা তুলতে পারি। দুষ্টু লোক বলে খুব মিষ্টি করে কথা বলা, অথচ তাদের উপরে চাকরি আটকে দিচ্ছে তারা, এইভাবে তাদের উপরে নিজের ব্যর্থতাটাকে অন্যের উপরে চাপিয়ে দেওয়া, এটাও মানসিক ব্যাধি। উনি রিক্রুটমেন্ট আটকে আছে, তার জন্য ওনার সহানুভূতি, সমবেদনা, সিম্প্যাথি কথাটা ব্যবহার, ইংরেজি তো অনেক ভালো জানেন, ব্যবহার করেছেন। সিম্প্যাথি রয়েছে। আমরা সিম্প্যাথি পাওয়ার জন্য কোনো মুখ্যমন্ত্রীকে তার পদে বসায়নি, জনগণ কেউ সিম্প্যাথি পাওয়ার জন্য বসায়নি। তিনি কাজ করবেন, তার কাজের ভিত্তিতে তিনি মুখ্যমন্ত্রীত্বের দাবি করবেন যে হ্যাঁ আমি মুখ্যমন্ত্রী হয়েছি, আমার এই কাজ আমি এগুলো সম্পন্ন করেছি। তা নয়, মুখ্যমন্ত্রী নয়, আমি সব করেছি। তো সিম্প্যাথি পাওয়ার জন্য রিক্রুটমেন্ট আটকে আছে, তিনি সিম্প্যাথি প্রকাশ করছেন। আমরা সিম্প্যাথি চাই না, সহানুভূতি চাই না, আমরা চাই তিনি কাজ করুন। পুলিশের গাফিলতি, এটা মারাত্মক। পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশের গাফিলতিকে তিনি গুরুত্ব দিচ্ছেন, তাহলে দোষটা বা সেই গাফিলতিটার চাপে কার উপরে?
তিনি নিজে পুলিশ মন্ত্রী, এটুকু বোধ তার নেই। পুলিশের গাফিলতি রয়েছে, পুলিশ ঠিক মতো ট্রেনিং নিচ্ছে না, তাদের ট্রেনিং দিতে হবে, ট্রেনিং নিতে হবে, দিতে হবে বলছেন না, ট্রেনিং তাদের নিতে হবে, এসব কথা বলছেন। পুলিশ মন্ত্রী হয়ে পুলিশের উপরে গাফিলতির দায় এবং তার জন্য নিরাপত্তা। আবার কি তুমি যেটা উল্লেখ করেছো, সাথে সাথে বলছেন ভাইদের বোনেদের নিরাপত্তা দিতে হবে, বোনেরা ভাইদের নিরাপত্তা দিতে হবে। তাহলে দুটো স্ববিরোধী কথা হয়ে গেল না? পুলিশের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেই, পুলিশ মন্ত্রীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেই, নিরাপত্তা দেবে ভাইয়েরা বোনেরা, বোনেদের বোনেরা ভাইদের। আর এটাও আর একটা আমিত্ব ব্যাধি, আমি ব্যাধি কি না, ওনার বয়স বাড়ে না। উনি তরুণীদের ভাই বোন বলে উল্লেখ করেন, যে তরুণীরা নিরাপত্তার অভাব অনুভব করছে তারা ওর বোন, আর যারা তাদের নিরাপত্তা দেবে ভাইয়েরা, তারা ওনার ভাই। ওনার বয়সটা এতটুকু বাড়ে না, এক জায়গায় থেমে থাকে। এটাও একটা আমিত্ব ব্যাধির প্রকোপের কারণেই সত্যকে কিছুতেই মানতে চান না, বাস্তবকে মানেন না। এইভাবে দায় এড়িয়ে সুন্দরভাবে বলে দিলেন। আমি অনেকক্ষণ বলেছি তোমার প্রশ্নের উত্তরে, আর প্রশ্ন থাকলে বলো।